কালকে তাহলে তোদের অঙ্ক পরীক্ষা, এইচএস অঙ্ক। তো এতক্ষণ পর্যন্ত দেখেছিস যে নিউট্রিশন যা যা সাজেশন দিয়েছিলাম সবই এসেছে, বা অন্যান্য সাবজেক্টেরও স্যারেরা যা যা সাজেশন দিয়েছিলেন, ফিজিক্সের স্যারেরা যা যা বলেছিলেন, পুরোটাই প্রায় ম্যাক্সিমামটাই প্রায় চলে এসেছে। তো আমি পেয়ে গেছি থার্ড সেমে। এই স্যারই এসেছিলেন, আমাদের অর্ক স্যার। স্যারের পরিচয় হচ্ছে যে স্যার দীর্ঘদিন ধরে 11-12 বা আইআইটির জন্য, জেইর জন্য ম্যাথ স্যার পড়াচ্ছেন। আগে অফলাইনে পড়াতেন, খুব রিসেন্টলি স্যার অনলাইনেও শুরু করেছেন। তো স্যারকে আমার অনুরোধ থাকবে যে স্যার, আপনি থার্ড সেমে যা যা বলেছিলেন আমি ওদের মুখেই শুনেছি, একদম সেই টাইপেরই অঙ্ক এসেছিল। তো ফোর্থ সেমের জন্য স্যার অঙ্ক নিয়ে ওদের একটা ভয় আছে, ভয় বা ভীতি কাজ করছে। আহ, তো একটু স্যার শেষ মুহূর্তে ওরা কোনগুলো দেখে যাবে বা কোন টাইপের অঙ্ক আসতে পারে, স্যারকে অনুরোধ রইলো, স্যার বলছেন, তোরা শুনতে থাক। ফিজিক্স পরীক্ষা শেষ হয়েছে, যারা সায়েন্স স্টুডেন্ট আছিস তাদের এবার অঙ্ক পরীক্ষা। তো সবার মনেই একটা ভয় এমনি অঙ্কে আছে, আবার মাথার মধ্যে আর একটা জিনিস ঘুরপাক খাচ্ছে যে ফিজিক্সের কোশ্চেন খুব কঠিন হয়নি, মোটামুটি মডারেট হয়েছে, সোজা হয়েছে। তো অঙ্কের কোশ্চেন কি তার মানে কঠিন আসতে চলেছে? এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়ার নয় যে হ্যাঁ অঙ্কের কোশ্চেন প্রয়োজন পড়ে। আমরা এরকম ভাবতে পারি যে কিছু প্রশ্ন অঙ্কের খুব ভালো রকমের স্ট্যান্ডার্ড কোশ্চেন হতে পারে, কিন্তু সোজা প্রশ্ন হলেও কি করব আর কঠিন প্রশ্ন হলেও কি করব, এই দুটো জিনিস আমাদেরকে ভালো করে আজকে বুঝতে হবে। আমি সেই কারণে তোদের সঙ্গে আমারই একটা পরীক্ষা মক টেস্টের কোশ্চেন শেয়ার করছি। তো কোশ্চেনটা এই কারণে আমি নিয়ে এসেছি কারণ এটা থেকে একটা সাজেশনও তোরা ভাবতে পারিস, আবার একই সঙ্গে কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কেও তোদের পরিচয় নিশ্চয়ই আছে, তো আরো একবার সেটাকে লক্ষ্য করার। এবং আমি সেখানে স্পেসিফিক কয়েকটা জিনিস সম্পর্কে তোদের ধারণা দিতে চাইছি যে দেখ, যাদের এই মুহূর্তে পরিস্থিতি একটু মানে খুব একটা ভালো নয় বা সারা বছর অঙ্কটা ওইভাবে করা হয়নি, তাদের ক্ষেত্রে কয়েকটা প্রশ্নকে আমি উল্লেখ করতে চাইছি। তার মধ্যে সবার আসে এই যে এই প্রশ্নটা, রৈখিক প্রোগ্রামবিতি বা এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এবং মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে 3 নম্বর অবশ্যই আছে। তো এই প্রশ্নটা কিন্তু আমার মনে হয় ক্লাস 12-এর যতগুলো পার্ট রয়েছে এবং যত রকমের কোশ্চেন আছে তার মধ্যে সব থেকে সোজা কোশ্চেন, যেখানে একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম থাকে, হয় অবমান আর ম্যাক্সিমাইজেশনও হতে পারে, মিনিমাইজেশনও হতে পারে। তো অবমান বা চরম মান বের করতে হতে পারে। তো তার রেসপেক্টে কিছু সাবজেক্ট টু দেওয়া থাকে, অর্থাৎ আমরা যেগুলোকে শর্ত সাপেক্ষ বলি, তো সেইগুলোকে ছবি এঁকে করতে হয়। এইটা খুব সহজে পাওয়া যেতে পারে। তো যাদের এখনো পর্যন্ত নিজের প্রতি কনফিডেন্স আসছে না, তাদেরকে প্রথমে গাইড করে দিই যে তারা সবার আগে এই 3 নম্বরের রৈখিক প্রোগ্রাম বিধি 3টে কোশ্চেন করে যাও। 3টে কোশ্চেন কি কি? 3টে কোশ্চেন কি কি না, সেটা আমি এভাবে বলি যে 3টে কোশ্চেন হচ্ছে একদম স্পেসিফিক্যালি আমি বলছি এলপিপি চ্যাপ্টার, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। একটা হচ্ছে বাউন্ডেড সলিউশন, অর্থাৎ যেটা বাধা গোষ্ঠীগুলো যেগুলো রয়েছে বা শর্ত সাপেক্ষ যেগুলো রয়েছে সেগুলো দিয়ে একটা বাউন্ডেড রিজিয়ান তৈরি হচ্ছে, এবং সেই বাউন্ডেড রিজিয়ানের মানগুলোকে আমি যদি বসাই, যে ধরা যাক কোনো একটা এরকম বাউন্ডেড রিজিয়ান তৈরি হলো, যে বাউন্ডেড রিজিয়ানের যে বাউন্ডেডের যে এক একটা শীর্ষ আমরা দেখতে পাচ্ছি, এই মানগুলোকে বসালে উত্তরটা চলে আসবে, ম্যাক্সিমাম বা মিনিমাম দেখতে হবে কোনটায় কি ভ্যালু আসছে। এই টাইপের একটা কোশ্চেন তোমরা অ্যান্সার করতে পারো। তারপরে আমি বলবো যে আনবাউন্ডেড আনবাউন্ডেড রিজিয়ন রয়েছে এরকম একটা প্রশ্ন দেখে যাও। আর 3 নম্বরে বলবো নো সলিউশন, মানে কোনো সমাধান অঞ্চল নেই। একটা হচ্ছে সমাধান অঞ্চলটা সীমাবদ্ধ, একটা হচ্ছে সীমাবদ্ধ নয় অসীমাবদ্ধ সমাধান অঞ্চল, কিন্তু কোনো না কোনো একটা সমাধান রয়েছে। আরেকটা হচ্ছে যে দেখা গেল আমার একটা অঞ্চল তৈরি হচ্ছে সীমাবদ্ধ, কিন্তু দেখা গেল তৈরি হচ্ছে এই তৃতীয় পাদে, কিন্তু আমাকে কোশ্চেনে বলে দেওয়া আছে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে আসলে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে এই কোয়াড্রেন্টে কোনো রকম ফিজিবল জোন তৈরি হচ্ছে না, অর্থাৎ সমাধান অঞ্চল তৈরি হচ্ছে না। তার মানে আমি কি বলবো? আমি বলবো যে যেহেতু সমাধান অঞ্চল এখানে আছে এখানে নেই, সেই কারণে এর কোনো সমাধান নেই। অর্থাৎ আমি এলপিপি কে 3টে
কোশ্চেনে ডিভাইড করে দিলাম, একটা হচ্ছে আনবাউন্ডেড, একটা বাউন্ডেড, আর একটা নো সলিউশন। আবার ফিরে আসছি যে যখন আমরা এলপিপি করে ফেলবো, চটপট দেখতে হবে, বেশি তো সময় নেই। তো দ্বিতীয়ত আমি সবার আগে উল্লেখ করব যে তোমরা সমতল এবং একই সঙ্গে সমতল আর একই সঙ্গে সরল রেখা এই দুটো টপিকে চলে এসো। এবার এই সমতল এবং সরল রেখার ইম্পর্টেন্ট টপিকস কোনগুলো সেটা সম্পর্কে একটা আলোচনা দিই। যে সমতল যদি প্রথমে সরল রেখা দিয়ে বলি, সরল রেখা, এই সরল রেখা চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ন্যূনতম দূরত্ব। ন্যূনতম দূরত্ব কিসের? না, দুটো সরল রেখা তারা যদি পরস্পর ছেদি না হয় তাহলে তারা কি কি হতে পারে? হয় তারা সমান্তরাল সরল রেখা, অথবা অর্থাৎ প্যারালাল লাইন্স, অথবা তারা হচ্ছে স্কিউ লাইন্স। তাহলে যদি দুটো সমান্তরাল সরলরেখা দেয় তাদের মধ্যে ন্যূনতম দূরত্বের মানে অঙ্ক দিতে পারে, বা দুটো স্কিউ লাইন্সের মধ্যে ন্যূনতম দূরত্বের অঙ্ক দিতে পারে। এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, যে কথাটা আমি আবার বলে দিচ্ছি, যে ফর্মুলা যেন কোনোভাবে ভুল না হয়, অর্থাৎ ফর্মুলাগুলো ভালো করে রিভাইজ করে যাবে, এবং দেখা গেল কোনো কারণে উত্তরটা মেলেনি, ন্যূনতম দূরত্বের ফর্মুলাটা অন্তত ঠিক লিখে এসো, তাহলেও কিন্তু পার্ট মার্কিং পাওয়া যাবে। দ্বিতীয় টপিক, 2 নম্বর টপিক সরলরেখার ক্ষেত্রে, পরস্পর ছেদি কিনা। পরস্পর ছেদি কিনা, দুটো সরলরেখা তারা পরস্পর ছেদি কিনা, সেই রিলেটেড কোশ্চেন আসতে পারে। যদি পরস্পর ছেদি হয় তাহলে, যদি মানে দুটো সরলরেখা পরস্পর ছেদি কিনা চেক করো, এটা একটা প্রশ্ন হতে পারে। আর যদি পরস্পর ছেদি হয় তাহলে সমাধানটা নির্ণয় করো। অর্থাৎ সমাধান করো মানে কি? মানে আসলে যে বিন্দুতে পরস্পর কি করেছে, ছেদ করেছে, তার স্থানাঙ্ক নির্ণয় করো, বা আমরা বলতে পারি ছেদ বিন্দুর স্থানাঙ্ক। খুবই গুরুত্বপূর্ণ, ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, এই প্রশ্নটা আসতে পারে। সরলরেখার 3 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং আমার মনে হয় যে এইটা প্রশ্ন ধরেই আমি উল্লেখ করে বলছি যে এরকম প্রশ্ন দেখবে তোমরা নিশ্চয়ই পাবে, যে দুটো সরলরেখা দিয়ে দিয়েছে, তাদের অন্তর্বর্তী কোণের মান নির্ণয় করো, বা দেখা গেল কোনো একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর লম্ব, এইভাবে একটা প্রশ্ন আসতে পারে। অর্থাৎ যেখানে ভেক্টরের বেসিক ফর্মুলাগুলো ইউজ হচ্ছে সেই টপিকের কোশ্চেন আসতে পারে। শেষ প্রশ্ন সরলরেখা থেকে যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট হতে পারে সেটা হচ্ছে, কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার ওপর লম্ব যদি আমরা অঙ্কন করি, এটা লম্ব হয়, ধরা যাক এবি একটা সরলরেখা, নিশ্চয়ই আমরা এটা বলতে পারি যে আমরা এখন 3D তে আছি, ফলত যা দেবে সেটা হয় ভেক্টর ফর্মে দেবে, অথবা সেটা আমরা প্যারামেট্রিক ফর্মে পাবো। তাহলে এবি সরলরেখার ওপর কোনো একটা বিন্দু 1,2,3 বিন্দু থেকে কি আঁকলাম, লম্ব আঁকলাম, তাহলে এই পয়েন্টটাকে কি বলা হয়? এই পয়েন্টটাকে বলা হয় ফুট অফ দা পারপেন্ডিকুলার, বা আমরা বাংলায় বলবো লম্বের পাদবিন্দু। তাহলে লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, এইটা একটা প্রশ্ন আসতে পারে। এর সঙ্গে অ্যাসোসিয়েটিভ প্রশ্ন আসতে পারে যে এই বিন্দুর, পি বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো, অর্থাৎ এটা যদি প্রতিবিম্ব হয় তার স্থানাঙ্ক নির্ণয় করো। দুটো একই সঙ্গে তোমরা একটা অঙ্ক প্র্যাকটিস করে নিও। ধরো আমি প্রশ্নটা এরকম যদি দিই যে x-1/5, y-2/6, z+1/3, তাহলে এই বিন্দুর সাপেক্ষে এই সরলরেখার, তাহলে আমরা কি করব, সেই কি করবোটা আমি অতটা আলোচনা করছি না, আমরা মোটামুটি জানি। আমরা এখানে টি ধরে নেবো, টি ধরে নিয়ে এন বিন্দুটাকে কি করব না কনসিডার করে নেবো, প্যারামেট্রিকে কনসিডার করে নেবো, প্যারামেট্রিকে কনসিডার করে নিয়ে যে পিএন সরলরেখাটা রয়েছে সেই পিএন সরলরেখার দিক অনুপাত বের করে নেবো, এবং সেই সরলরেখার পিএন এর যদি দিক অনুপাত এবিসি হয়, আর এইখানে 5, 6, 3 এই বিন্দুগুলো যেটা রয়েছে, এই বিন্দুগুলোর দিক অনুপাতও আমরা নির্দিষ্ট করে জানি, যেগুলো হচ্ছে এই সরলরেখার দিক অনুপাত, যেহেতু পরস্পর লম্ব a1 a2 b1 b2 c1 c2 কি হবে, এগুলোর যোগফলটা 0 হয়ে যাবে। তাহলে আমরা সেখান থেকে টি এর মান পাবো, টি এর মানটা যখন ঘুরে আবার ওই xyz প্যারামেট্রিক ইকুয়েশনে বসাবো, তাহলে এন এর মান পেয়ে যাব। তাহলে এন এর স্থানাঙ্ক যখন বেরিয়ে যাবে,
এন এর স্থানাঙ্ক বেরিয়ে গেলেই আমরা পি আর কিউ এর মধ্যবিন্দু হচ্ছে এন, তাহলে মধ্যবিন্দু কিউ এর একটা যে কোনো ধরে নেবো আলফা বিটা গামা দিয়ে মধ্যবিন্দুর নিয়মে বের করে নিতে পারবো এন বিন্দু স্থানাঙ্ক। এই প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমি সরাসরি বলছি সমতল টপিক। সমতলে খুব গুরুত্বপূর্ণ মানে প্রশ্ন যদি বলি, সমতলের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কোনো একটা বিন্দু রয়েছে, কোনো একটা সমতল রয়েছে, এই বিন্দুর এই সমতলের সাপেক্ষে প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ আমি একটু আগে একটা প্রশ্ন বললাম, কোনো একটা বিন্দুর কোনো একটা সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো। দ্বিতীয় টপিক বলছি কোনো একটা বিন্দুর কোনো একটা সমতলের সাপেক্ষে প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে দুটো প্রশ্নকে সাইমালটেনিয়াসলি দেখে নিতে পারবে। এর পরেও আরেকটা দেখবে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সমতলের ওপর দূরত্ব নির্ণয় করো যেটা এই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত। অর্থাৎ আমি প্রশ্নটা যদি এরকম একটা বানাই যে 2,1,5 বিন্দু থেকে 2x মাইনাস 5y প্লাস 3z ইজিক্যাল টু 2 এই সমতলের দূরত্ব নির্ণয় করো। দূরত্ব, লম্ব দূরত্ব নয়, কিন্তু যে দূরত্বটা কোন একটা সরলরেখা x মাইনাস 1/2 y মাইনাস যে 3/5 এরকম z মাইনাস 1/2 এরকম কোন একটা সরলরেখার সমান্তরাল দিকে প্রতিমিত, সেই দূরত্ব নির্ণয় করো। এই দুটো প্রশ্ন হচ্ছে সমতলের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে সমতলের আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কোনো একটা সমতল আর একটা সরলরেখা এদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের অঙ্ক। এই অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? তার কারণটা হচ্ছে আমরা জানি যে সমতলের পরিচয় হচ্ছে তার লম্ব, এবং আমরা যারা আমাদের কাছে পড়ে তাদেরকে আমরা বারবারই একটা কথা বলেছি যে ডাইরেকশন রেশিও অফ এ প্লেন ইজ দ্য ডাইরেকশন রেশিও অফ দ্য নর্মাল টু এ প্লেন। একটা সমতলের তার দিক অনুপাত বলে কিছু নেই, তাহলে যা দিক অনুপাত সমতলের সেটা কি? সমতলের অভিলম্বের দিক অনুপাত। তাহলে আসলে আমি যদি কোনো একটা সমতলের এই যে 2x প্লাস 3y মাইনাস 9z ইজিক্যাল টু 6, তাহলে এই যে 2 3 মাইনাস 9 এটা কার ডাইরেকশন রেশিও? না, এটা হচ্ছে এর অভিলম্বের ডাইরেকশন রেশিও। তাহলে এটাকে যদি a1 b1 c1 বলি, আর এই সরল রেখাটা যেটা আমাকে একটা কোনো সমীকরণ দিয়ে দেবে x মাইনাস 9/5 y প্লাস 2 মাইনাস 6 z/7, এই সরলরেখা এই সরলরেখা আর এই সমতলের মধ্যে কোণ নির্ণয় করো। তাহলে আসলে আমি এই ডাইরেকশন রেশিও গুলো যদি নিই আর এই ডাইরেকশন রেশিও গুলো নিই দিয়ে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 by root over of a1 square plus b1 square plus c1 square into root over of a2 square plus b2 square plus c2 square এই ফর্মুলাটা ইউজ করি, তাহলে কিন্তু আসলে এই কোণটা নয় এই কোণটা বেরোয়। এন্ড আমরা জানি যে সেই ফর্মুলাটা কিসের ফর্মুলা? না, ফর্মুলাটা হচ্ছে কসের ফর্মুলা। কস থিটা ইজিক্যাল টু বলেছি, কিন্তু তাহলে আসলে অ্যাঙ্গেলটা বেরোচ্ছে কোনটা? অ্যাঙ্গেলটা এইটা বেরোচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? এটা তো লম্ব, তাহলে এটা কত? 90 মাইনাস থিটা। তাহলে এটা কি? কস 90 মাইনাস থিটা। তাহলে যে ফর্মুলাটাই আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের কি দিয়ে পড়েছি, কস থিটা ইজিক্যাল টু a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 দিয়ে, সেটা যখন সমতল আর একটা সরলরেখা হবে তাদের হয়ে গেলে সেটা কস 90 মাইনাস থিটা, অর্থাৎ ফর্মুলাটা চেঞ্জ হয়ে কিসের হয়ে যাবে? সাইন থিটা। কিন্তু আমি আবার উল্লেখ করছি একটা সমতল আর একটা হচ্ছে সরলরেখা, কিন্তু যদি দুটো সরলরেখা হয় তাহলে ফর্মুলাটা কস থিটাই হবে, যদি দুটো সমতল হয় তাহলেও ফর্মুলাটা কস থিটা হবে, কেবল সরলরেখা আর সমতলের ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? সাইন থিটা হবে। চলে আসি পরের টপিকে বা পরের পয়েন্টে, যে এই সমতল সম্পর্কিত মোটামুটি দুটো সমতল পরস্পর লম্ব হবে এরকম প্রশ্ন বের করো, বা দুটো সমতল পরস্পর ছেদ করেছে সেই ছেদ বিন্দুগামী তৃতীয় একটি সমতল এত বিন্দু দিয়ে যায়, এই রিলেটেড প্রশ্ন কিন্তু সাইমালটেনিয়াসলি তোমরা দেখে যাবে। আর তাছাড়া আমাদের ভেক্টরের টপিকগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি মোটামুটি আশা করছি একটা রূপরেখা দিতে পেরেছি। এবার যেটা নিয়ে প্রত্যেকের ভয় সেটা হচ্ছে ক্যালকুলাস, যে স্যার আমার ক্যালকুলাস খুব দুর্বল, ইন্টিগ্রেশনের ফর্মুলা আমার মনে থাকে না, ডেরিভেটিভ তো আমি সারা বছর ভালো করে করিনি, থার্ড সেমিস্টারে ডেরিভেটিভ হয়ে গেছিল। তো সেইখানে আমি সহজ সহজ কয়েকটা তোমাদেরকে রাস্তা দেখাই। 1 নম্বর রাস্তা, এবং খুব ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা সবাই এটাকে মন দিয়ে খেয়াল করবে। হ্যাঁ,
আমার প্রশ্ন হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই টপিকটা সবার আগে রেডি করে ফেলো। যদি রেডি নাও থাকে দেখে নাও। ডিফারেন্সিয়াল ইকুয়েশন মাত্র 4 রকমের হয়। একটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল, সেকেন্ড হচ্ছে সাবস্টিটিউশন, 3 নম্বর হচ্ছে হোমোজিনিয়াস টাইপ, আর 4 নম্বর হচ্ছে লিনিয়ার। অর্থাৎ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে লাস্টে স্পেশাল টাইপটা পড়ে আমাদের, যেখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করে অঙ্ক বের করতে হয়। তো আমার আন্দাজ বা আমার সাজেশন বা ধারণা হচ্ছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আইদার হোমোজিনিয়াস পড়ার সম্ভাবনা বেশি, অথবা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে একটা টপিক আছে লিনিয়ার টপিক, অর্থাৎ আমরা যেটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স বের করে করি, এবং যার সলিউশন হয় y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকাল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ডিএক্স প্লাস সি, ডিএক্স ডট ডিএক্স প্লাস সি, এখানে একটা ব্র্যাকেট দিয়ে আরেকটা ডিএক্স, এটা প্লাস সি। এই টপিকের যে প্রশ্ন লিনিয়ার বলি আমরা, এইটা পড়ার সম্ভাবনা বেশি, হোমোজিনিয়াসও পড়ার সম্ভাবনা বেশি, কিন্তু তারপরেও আমার মনে হয় বেশ কিছু সাবস্টিটিউশনের অঙ্ক তোমরা দেখে যাবে। এবং আমি তোমাদের জন্য এখানে একটা যেমন সাবস্টিটিউশনের অঙ্ক দেওয়া আছে, তোমরা লক্ষ্য করলেই পাবে সাবস্টিটিউশনের অঙ্ক, একটা 3 -3 কমন নিলে এক্স প্লাস ওয়াই, নিচেও 2 কমন নিলে এক্স প্লাস ওয়াই কে জেড ধরলে সাবস্টিটিউশনের অঙ্ক সহজেই হয়ে যায়। তো প্রথমে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলার পর আমার সেকেন্ড সাজেশন তোমাদের ক্ষেত্রে, সেকেন্ড সাজেশন আমি দিই, যেটা হচ্ছে এক সেকেন্ড, আমার সেকেন্ড সাজেশন হচ্ছে যে তোমরা এরিয়ার অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে ফেলো। এরিয়ার অঙ্ক খুব একটা অচেনা আসে না। দুটি উপবৃত্তের ইন্টারসেকশনের যে ক্ষেত্রফল বের করা, বা ধরা যাক আমি এখানে যেমন একটা সরল লেখার কথা বলেছি, y গ্রেটার দেন 0 মড x প্লাস মড y ইকুয়াল টু কি আছে 1, তো এখান থেকে অ্যাকচুয়ালি 4টে না 2টো সরল লেখা বেরোবে, যেহেতু y গ্রেটার দেন নট ইকুয়াল টু 0 দেওয়া আছে। একটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। এই ধরনের মডের 2-3টে অঙ্ক আছে, দেখে নেবে ভালো করে। এবং দুটো বৃত্ত, তাদের যে ছেদিত অংশ সেটার ক্ষেত্রফল, বা ধরা যাক কোন একটা সাইন কার্ভ আছে, তার সঙ্গে একটা বৃত্ত, বিশেষ করে এইটা আমি পুরো এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট সাইন এক্স দিয়ে বা কস এক্স দিয়ে এর সঙ্গে একটা সার্কেল ইন্টারসেক্ট করেছে, এই রকম একটা অঙ্ক তোমাদের বইতে আছে। এই ধরনের অঙ্কগুলো, এরিয়ার অঙ্কগুলো কিন্তু ভালো করে দেখে নাও। এবার ইন্টিগ্রেশনে যাদের ভীষণ সমস্যা হচ্ছে, তাদেরকে একটা বেসিক সাজেশন আমি দিতে পারি যে ইন্টিগ্রেশনে অনেকগুলো চ্যাপ্টার তো আছে, কিন্তু তোমরা একটা জায়গায় ভরসা করে যেতে পারো। সেটা কি, যে তোমাদের বইতে দেখবে আংশিক সমাকল, আংশিক সমাকল আর বিশেষ আকার আছে। এই আংশিক সমাকল আর বিশেষ আকার, এই দুটো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। যদি এর সঙ্গে কিছু অ্যাড করতে চাও, তাহলে আমার আরেকটা সাজেশন হচ্ছে পরিবর্ত প্রতিস্থাপন, এর 2 নম্বর সেকেন্ড টপিক, 2 নম্বর টপিক। অর্থাৎ যেখানে রুটের বাইরে এক ঘাত ভেতরে দ্বিঘাত, রুটের বাইরে দ্বিঘাত ভেতরে দ্বিঘাত, কোনোটাকে আমরা এক্স জেড ধরে করছি, কোনোটাকে আমরা জেড স্কোয়ার ধরে করছি, কোনোটাকে আমরা 1/z ধরে করছি, এই ধরনের যে পরিবর্ত প্রতিস্থাপন সেকেন্ড টপিক, এই টপিকটা দেখে যেতে পারো। এইগুলো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার আমার মনে হয় এটা পরিবর্ত প্রতিস্থাপন সেকেন্ড টপিক, বিশেষ আকার, আংশিক সমাকল, এই কটা থেকে উত্তর করা খুব একটা কঠিন হবে না। আর যেটা তোমাদের রইল এই ডেফিনাইট ইন্টিগ্রেশন, এই ডেফিনাইট ইন্টিগ্রেশনের জন্য আমি তোমাদেরকে বলবো বইয়ের এক্সাম্পল সেকশনের অঙ্ক বেশি করে দেখো, এবং যেখানে যেগুলো সালে পড়েছে ইয়ার কোশ্চেন্স সবেরই দেখা ভালো, বাট যদি একদিনে অতগুলো দেখা না সম্ভব হয়ও, আমি প্রত্যেককে বলবো যে ইন্টিগ্রেশন টপিক, ইন্টিগ্রেশন কালকে আজকে সারাদিন যতটা সময় পাবে
তাতে মানে বাকি টপিকগুলোর সঙ্গে কেবলমাত্র ইন্টিগ্রেশনটা রিভিশন করো ইয়ার কোশ্চেন ধরে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ধরে। আশা করছি পরীক্ষা খুব একটা খারাপ এরপরে হবে না। তো তোমরা সবাই পজিটিভ থাকো যে ম্যাথ কোশ্চেনও খুব ভীষণ কিছু কঠিন হবে বলে মনে হচ্ছে না। যদি হয়ও তাহলে এই কটা টপিক দিয়ে যেন একটা ম্যাক্সিমাম নাম্বার স্কোর করে চলে আসা যেতে পারে। বাদ বাকি এবার তোমরা পরীক্ষা দাও, আবার পরে দেখা হবে। আশা করি তোরা অনেকটাই উপকৃত হলি। এরপর ম্যাথ পরীক্ষার পরই বায়োলজি আছে, তো বায়োলজির জন্য তো আমি আছি, চ্যানেলে লক্ষ্য রাখবি। আর আরেকটা কথা বলে শেষ করব, এরপর যারা পরবর্তীকালে মানে এইচএস এর পর যারা পরবর্তীকালে যেই দিতে চাইছিস বা আইআইটি দিতে চাইছিস, তারা স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারিস বা এখানে কমেন্ট করবি, আমি স্যারের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই স্যারের নাম্বার বা স্যারের ক্লাসের ডিটেলস আমি দিয়ে দেবো। বা যারা নিটের জন্য প্রিপারেশন নিবে, আমাদের অনলাইন ক্লাস তো চলবেই। আর এর পাশাপাশি আমার কাছে প্রচুর কমেন্ট আসছে যে স্যার এইচএস এর পর কি করব, মানে কোন দিকে গেলে ভালো হয়, এই বিষয়ে আমি ভাবলাম যে ছাত্রছাত্রীদের একটু গাইড করা দরকার। এই বিষয়ে স্যারও তোদেরকে পরবর্তীকালে সাহায্য করবেন। চ্যানেলে লক্ষ্য রাখিস, আস্তে আস্তে ডিটেলসে এইচএস এর পর চ্যানেলে লক্ষ্য রাখিস, ভিডিও আসবে।